আমাদের ক্লাস বাকি আছে হয়তো আর 3 থেকে 4টা, 3টা এরকম হয়তো। তো এটা হচ্ছে আমাদের উম, বিগত ক্লাসটা ছিল গ্রাফিতি ক্লাস। তো আমি দেখলাম যে গ্রাফিতির তুলনায় আপনার ক্যালিগ্রাফি পেন্টিংটা নিয়ে একটু বেশি ক্লাস দেখালে ভালো হয়। সে জায়গা থেকে আমার এই চিন্তা ভাবনা। এখানে আমি প্রথমে ক্যানভাসটার মধ্যে প্লাস্টিক পেন মেরেছি। আমার কাছ থেকে হোক বা যেখান থেকে হোক, যারা ক্যানভাস সংগ্রহ করেছেন, আহ, তারা হচ্ছে প্রথমে ক্যানভাসের মধ্যে প্লাস্টিক পেন দিতে হবে একটা ক্যালিগ্রাফি পেন্টিং করার জন্য। প্লাস্টিক পেন কোনটা আমি দেখাচ্ছি। এটা হচ্ছে প্লাস্টিক পেন, বার্জারের প্লাস্টিক পেন। আপনারা চাইলে বার্জারের এই প্লাস্টিক পেনটা ইউজ করতে পারেন। হ্যাঁ, অথবা আপনারা চাইলে ছোট একটা প্লাস্টিক পেন আছে, পোলাক অথবা উজালা, চমক, এইগুলো আপনারা ইউজ করতে পারেন। যাই হোক, ক্যানভাসে প্রথমে আমি একটা প্লাস্টিক পেন ইউজ করলাম। প্লাস্টিক পেন ইউজ করার পরে আমি হচ্ছে এই কম্পোজিশনটা পেন্সিল দিয়ে করলাম। এই কম্পোজিশনটা আমি পেন্সিল দিয়ে, দেখেন এই যে পেন্সিলের আঁক এখানে আছে। তো আমি আগে ক্যানভাসের উল্টো পৃষ্ঠায় আমি আগে হচ্ছে পেন্সিল দিয়ে ট্রাই করলাম, দেখলাম যে এটা কিরকম কিরকম হওয়া যায়। হ্যাঁ, তারপরে হচ্ছে আমি একদম আমার ক্যানভাসের মধ্যে লিখে ফেললাম। ক্যানভাসের মধ্যে লেখার পরে আমি হচ্ছে এই কম্পোজিশনটাকে, পেন্সিলের এই কম্পোজিশনটাকে আমি আপনারা মার্কার সিগমা ফ্লো অথবা আপনার যে মার্কার, সিটি মার্কার যেটাকে বলে, যে মার্কার গুলা আপনার বোর্ড মার্কার না, অ্যাক্রিলিক মার্কার যেগুলা পার্মানেন্ট মার্কার, ওই মার্কার দিয়ে এটা হচ্ছে আমি মার্ক করে নিলাম। হ্যাঁ, পুরো ক্যানভাসটাকে আমি মার্ক করে নিয়েছি, পুরো ক্যালিগ্রাফিটাকে আমি মার্ক করে নিলাম। এখানে লেখা আছে, হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এটাকে আমি মার্ক করে নিলাম। মার্ক করে নেওয়ার পরে আমি যে পেন্সিলের যে কালার গুলো ছিল, পেন্সিলের যে আপনার মানে কিছু আঁকা আঁকি ছিল, এগুলোকে আমি মুছে দিলাম রাবার দিয়ে। তো ক্যালিগ্রাফি পেন্টিং করার জন্য আপনাকে 2টা তরিকা আপনি অবলম্বন করতে পারেন। একটা তরিকা হচ্ছে যে সবার আগে আপনি হচ্ছে পেন্টিং কে কালার করে ফেলবেন। এটা হচ্ছে একটা সিস্টেম। যদি আপনি সবার আগে মানে কালার করে ফেলেন, কালার করে ফেললে আপনি হচ্ছে এইভাবে আপনি ক্যানভাসে লিখতে পারবেন না। আপনাকে তুলি দিয়ে লিখতে হবে, সরাসরি তুলি দিয়ে আপনাকে তুলি চালায় লিখতে হবে। যেই রকমটা আমি করেছিলাম, আমি আপনাকে আর একটা পেন্টিং দেখাচ্ছি, ওইটাই ঠিক এইরকম ভাবে করেছি। দেখেন এখানে এই যে আমার একটা পেন্টিং, এই পেন্টিংটা আমি সম্পূর্ণ করেছি, আগে কালার করেছি। সম্পূর্ণ কালার করার পরে আমি হচ্ছে এই পেন্টিং, এই লেখাটা আমি তুলি দিয়ে লিখলাম। তুলি দিয়ে লেখার পরে এটাকে আমি শেড দিয়েছি কালো রং দিয়ে। শেড দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এটা প্রস্তুত হয়ে গেছে। তো এটা হচ্ছে ক্যানভাসে প্লাস্টিক পেন মারার পরে ক্যানভাসের মধ্যে আগে আমি মানে ব্যাকগ্রাউন্ড করছি, এই হলুদ নীল এগুলা ব্যাকগ্রাউন্ড করার পরে তারপর হচ্ছে আমি লেখাটা তুলি দিয়ে লিখছি নিজের মন মতো। এটা হচ্ছে একটা পেন্টিং এর তরিকা। দ্বিতীয় তরিকা হচ্ছে আপনার ক্যানভাসের মধ্যে, সাদা ক্যানভাসের মধ্যে আগে পেন্সিল দিয়েও আপনার হোমওয়ার্কটা করে নেবেন। পেন্সিল দিয়ে আপনি হচ্ছে কি লিখবেন সেটা আগে লিখে নেবেন, তারপর এটাকে আপনি মার্ক করে নেবেন মার্কার দিয়ে। হ্যাঁ, এখন আপনি এখানে হচ্ছে অ্যাক্রিলিক কালার দিবেন। তো আমি আপনাদের 2টা তরিকা বললাম। এখন যেই তরিকায় রং আগে করা হয় ওইটা না দেখায় আমি হচ্ছে এটা দেখাচ্ছি।
জীবনে যদি কিছু পেতে চান তাহলে কিছু খরচ করতে হবে। এটা হচ্ছে চরম বাস্তবতা। আমি আমার ক্যালিগ্রাফি শুরুর দিক দিয়ে যখন আমি ক্যালিগ্রাফি শিখি, মাহবুব মুর্শিদ স্যারের কাছে রঙের কাজ করি, তখনই আমি হচ্ছে এই 300 ml এই রং গুলা কিনছিলাম, সাদা রং কিনছিলাম। তো একটা শেষ, আবার দ্বিতীয়টা শেষ, তৃতীয় আর একটা নিয়ে আসছি। তো যদি আপনি ক্যালিগ্রাফি নিয়ে কাজ করতে চান তাহলে আপনাকে অবশ্যই এটার পিছনে আপনাকে মেহনত এবং এটার পিছনে আপনার খাটাখাটনি, শ্রম দিতে হবে, খরচও করতে হবে। আপনি যদি ক্যালিগ্রাফি নিয়ে কাজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে, হ্যাঁ, ক্যালিগ্রাফি সরঞ্জাম যে আপনাকে সংগ্রহ করতে হবে। যদি আপনি করতে পারেন তবেই আপনার মানে কাজ করতে ভালো লাগবে, অন্যথায় কাজ করতে ভালো লাগবে না। আচ্ছা, ক্যানভাসটাকে এইভাবে নিতে হবে। আপনি আপনার থিমটাকে আপনি সাজাবেন, কিভাবে আপনি রংটা করবেন। আমি এখানে আপনাদেরকে যে কালারটা দেখাবো, নীল, সাদা আর হচ্ছে হলুদ দিয়ে, নীল, সাদা আর হলুদ দিয়ে আমি হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করব। তৈরি করে আমি হচ্ছে এখানে শেড দিব। ক্যানভাসে অ্যাক্রিলিক কালার করার জন্য আরো একটা বিষয় জরুরি, সেটা হচ্ছে এই যে পানির স্প্রে। পানির স্প্রে পট আপনাকে অবশ্যই
মানে ব্যবহার করতে হবে। পানির ব্যবহার যদি আপনি না জানেন, তাহলে আপনি আহ, রং কালার এগুলা করাটা আপনার জন্য টাফ হয়ে যাবে অনেকটা। আমি হচ্ছে প্রথমে হলুদ কালারটা ইউজ করতেছি নিচ থেকে। যদিও আপনাদের জন্য উচিত হচ্ছে শুধু এক কালার একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা। আপনারা যেহেতু বিগিনার আর্টিস্ট, আপনারা যেহেতু বিগিনার, নতুন একদম, সেই জায়গা থেকে আপনাদের উচিত হবে আপনারা হচ্ছে একদম বেসিক কালার দিয়ে কাজ করা। এগুলো হচ্ছে বেসিক কালার। তো সেই ক্ষেত্রে আপনাদের জন্য আরো ভালো হবে যে আপনারা যদি এক কালারে কাজ করতে পারেন, যে কোনো একটা কালার ইউজ করবেন। তো যদি বেশি কালার ইউজ করেন, তখন গিয়ে হচ্ছে পেন্টিং আপনারা মিলাইতে পারবেন না। অনেকেই আছে আমি কাজ করার পরে লাল, নীল, হলুদ যা আছে সব মিলাবে। ভাই, এত কালার দিয়ে আপনাকে কাজ করতে হবে না। আপনি জাস্ট একটা কালার, দুইটা কালার ইউজ করেন, কইরা আপনাকে ওইটাকে মেশিং করেন। দেখেন আমি এখানে হচ্ছে যদি নীল কালার দিয়ে কাজ করি, তখন শুধু নীল কালারের সাথে সাদা আর কালো মিশাইলে বিশাল সুন্দর কাজ করা যাবে। নীল কালারটা কখনো কখনো আপনার গাঢ় হবে, কখনো লাইট হবে, কখনো হালকা লাইট হবে, কখনো বেশি লাইট হবে, কখনো নীল কালারের যে মূল অস্তিত্ব সেটাই থাকবে ক্যানভাসে। ঠিক ওইরকম ভাবে আপনার হচ্ছে ক্যানভাসটাকে ফুটাই তুলতে হবে। কিন্তু অনেক সাথে এরকম আছে যে হচ্ছে এখানে আমি হলুদ দিয়ে ব্যবহার করলাম, হ্যাঁ, উনি হচ্ছে এখানে হলুদ দেওয়ার পর এখানে দিবে লাল, এখানে দিবে নীল, এখানে দিবে আবার কমলা, এখানে সবুজ, এখানে সাদা, অনেক কালার দিয়ে দেয়। তো এইগুলা মানে বিগিনার আর্টিস্টদের জন্য এইগুলা না। এইগুলা হচ্ছে কার জন্য? যারা ভালো কাজ করে করতে পারে। আমরা যারা মোটামুটি কাজ করে চার পাঁচটা কালার মিলাতে পারি তাদের জন্য, কিন্তু আপনার জন্য না। তাই দেখেন এটা কিন্তু হালকা একটা শেড দিয়ে দিলাম এখানে। এটা হালকা করেই থাকবে। তারপর আমি নীলের যে একটা আহ, আনতে চাচ্ছি, নীলটাকে আমি ব্যবহার করবো কিভাবে এটা দেখেন। এই নীলটা হচ্ছে প্রুশিয়ান ব্লু, এটাকে বলে প্রুশিয়ান ব্লু। ব্লু এটা হচ্ছে কালোর পাশাপাশি, হ্যাঁ, এই কালারটা হচ্ছে একদম কালো কালারের পাশাপাশি।
দেখেন, আমি এখানে হলুদের উপর নীলটা ইউজ করার কারণে এখানে আপনার সবুজের একটা ভাব চলে আসছে। হ্যাঁ, সুতরাং আমি যদি একটা কালার দিয়ে ক্যানভাস করি তাহলে অনেকগুলো কালার বের হয়ে যায়। আমি নীল আর হলুদ মিশ্রণের কারণে এখানে সবুজ হয়ে গেছে, সবুজের একটা ভাব চলে আসছে। তো আমি যদি এখানে সবুজ কালার দিতাম নীল এবং হলুদের মাঝখানে, তাহলেও সবুজ হইতো, কিন্তু এই সবুজটা হইতো না। এখন যে ভাবটা আসতেছে এই সবুজটা আপনার হইতো না। কালারকে ব্লেন্ডার করবেন, কালারকে মিশ্রণ করবেন কিভাবে? কালারকে মিশ্রণ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে। আপনার ব্রাশ চলবে 1 থেকে 1.5 ইঞ্চির ভিতরে, 1.5 থেকে 2 ইঞ্চির আহ, ভিতরে আপনার যাবে না। অর্থাৎ 1 থেকে 1.5 ইঞ্চি বা 2 ইঞ্চি এর ভিতরে আপনার ব্রাশটাকে চালাইতে হবে। আমরা যদি আরো বড় ব্রাশ দিয়ে অথবা আপনার কি বলে আহ, অনেক বড় করে তুলি চালাই, তাও কোনো সমস্যা নেই, কিন্তু আপনি যখন চালাবেন আপনাকে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে যে আমার ব্রাশটা তো আমি ভালোভাবে চালাইতে পারি না। সে জায়গায় আপনাকে আস্তে আস্তে চালাইতে হবে এবং ব্রাশ চালাইতে হবে এদিক সেদিক। হ্যাঁ, তো শুকাইতে হবে, শুকাইলে পরে বাকি কাজ। এই দেখতেছেন হরফের ভিতরে আবসা আবসা কালার, সবুজ নীল একটা মিশ্রণ, এটাই যথেষ্ট, বাস, আর কিচ্ছু না। তারপর আপনি এটাকে হচ্ছে যখন শেড দিবেন কালো কালার দিয়ে, তখন দেখবেন সব চলে গেছে, একদম পেন্টিংটা বেঁচে উঠছে। কিন্তু লেখাটাকে আপনি বাসা রাখতে হবে, লেখার ভিতরে আপনি কখনো গাঢ় কালার দিবেন না। যদি আপনি লেখার ভিতরে গাঢ় কালারটা দিয়ে দেন, ইউজ করে ফেলেন, তখন আপনি এই লেখাকে উড়াইতে আপনার কষ্ট হবে, লেখাটা আপনি উড়াইতে পারবেন না। আর লেখাটাকে যদি আপনি না উড়াইতে পারেন, তাহলে হচ্ছে আপনার অনেক কষ্ট হবে পেন্টিংটা মানে শেষ করতে, মানে হরফের থিম ঠিক রাখতে, কম্পোজিশন ঠিক রাখতে, এটা আপনি একদম পসিবল হবে না, এটা কষ্ট হবে।
একটা বিষয় দেখেন, এখানে হচ্ছে আমি কালোর সাথে মানে নীলের সাথে হচ্ছে কালো মিশাইছি হালকা। নীলের সাথে কালো মিশানোর কারণে দেখেন কালারটা কিরকম হয়। একদম হালকা একটু রং শুধু নীলের সাথে মিশাইলাম, যাতে আপনার নীলটাকে আরো গাঢ় কালার করার জন্য। এখানে সম্পূর্ণ একটা পেন্টিং ডিটেল দেখানো হচ্ছে। এরপরও যদি কারো পেন্টিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। বাকি আমি চেষ্টা করবো যাতে করে আপনাদেরকে মোটামুটি রঙের বিষয়ে একটা ভালো ধারণা দেওয়া যায়। বিগত প্রশিক্ষণ গুলাতে কোর্স গুলাতে এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে নাই। তো আমি চেষ্টা করেছি কিন্তু অনেকে নিতে পারে নাই। তারপর আমি চেষ্টা করবো এই কোর্সটা থেকে আপনারা 15-20 জন মিনিমাম তৈরি হন। এখন আপনারা যদি নিজেদের থেকে চেষ্টা না করেন, মেহনত না করেন, তো আমার কিছু করা থাকবে না। তবে আমি চেষ্টা করবো যাতে আপনারা কিছু নিতে পারেন।
দেখেন এই নীলটা কোন কোন জায়গায় ওঠানামা করতেছে, কোন জায়গায় লাইট কোন জায়গায় ডিপ। হ্যাঁ, তো এটা আপনার একমাত্র নীলের ব্যবহারটাকে আপনাকে জানতে হবে। যদি আপনি নীলের ব্যবহারটা জানতে পারেন, নীলকে ব্যবহার করতে পারেন, তাহলে আপনার কালারটা এরকম হবে। এটা হচ্ছে অরেঞ্জ ইউলো, এটাকে বলে অরেঞ্জ ইউলো। এটা একটু লাইট বেশি, ডিপ, হলুদ থেকে একটু ডিপ এই কালারটা। চমৎকার একটা কালার আন এটা। আমি এটাও ইউজ করতেছি ক্যানভাসে কালার উঠানামা করানোর জন্য। যখন দুইটা কালারকে মিক্স করতে চাইবেন, তখন অবশ্যই আপনার দুইটা কালারের মাঝখানে সাদা রং দেওয়ার পরে যদি মিক্স না হয়, তাহলে পজিটিভ যে কালারটা আছে এটাকে আপনার হাত নিতে হবে, নিয়ে হচ্ছে মিক্স করতে হবে। ক্যানভাসে কখনো এক জায়গায় কাজ করবে, বিষয়টা যাতে এরকম না হয়। ক্যানভাসকে ঘুরাই ফিরে আপনার কাজ করতে হবে, এদিক সেদিক কাজ করতে হবে, তাহলে ক্যানভাসের কাজ আপনি করে শান্তি পাবেন।
এক জায়গায় বারবার ঘষাঘষি করলে এটা মিক্স নাও হইতে পারে, একটু পরে হবে, শুকাইলে হবে। বাস। দেখেন, এখন পুরো ক্যানভাসটার মধ্যে রঙের একটা ভাব চলে আসছে, ব্যাকগ্রাউন্ড একটা তৈরি হয়ে গেছে, পুরো ক্যানভাসে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি হয়ে গেছে।
তার রং এই পর্যন্তই, রঙের কাজ। আমাদের রঙের কাজ মোটামুটি শেষ। এখন এই লেখাটাকে উঠাইতে হবে। এই লেখাটাকে আপনি কিভাবে উঠাবেন, লেখাটাকে আপনি কিভাবে এই লেখাটাকে আপনি ভাসাবেন, হ্যাঁ, আরো কিছু কাজ আছে। এগুলা হ্যাঁ, প্রত্যেকের কিছু ব্যক্তিগত কাজ থাকে বাকি, তারপরও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। সবকিছু দেখানো যায় ক্যানভাসটাকে সুন্দর করার জন্য। আমি এই যে দেখতেছেন, এটাকে আমি ইউজ করতে পারবো। এটাকে যদি আমি ইউজ করি তাহলে ক্যানভাসটা আরো সুন্দর হয়ে যাবে। তবে এগুলা হচ্ছে আপনার রং ব্যবহার করার পরে, শ্যাডো দেওয়ার পরে। এটা এখনের কাজ না। এখন আপনাদেরকে আমি শ্যাডো দেখাবো। শ্যাডো কিভাবে দিব। আপাতত আমি যে রংগুলো নিয়েছিলাম এগুলো অনেকগুলো বেড়ে গেছে। এরকম আমি উঠায় রাখবো। এই যে দেখেন, 300 ml কৌটা হলে এরকম সুবিধা। রং যদি বাড়ে তাহলে উঠাইতে কোনো সমস্যা না। দেখেন, এই ছেড়ে দেওয়াটা এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ, যেটা আপনার ক্যানভাসটাকে সৌন্দর্য করবে এবং ক্যানভাসটাকে পুরোপুরি ভাবে তুলে নিয়ে আসবে। একমাত্র শ্যাডোই পারে আপনাকে গ্যালারিটাকে সুন্দর করা।
দীর্ঘ সময় দাঁড়ায় ছিলাম, তখন একটু বসলাম। আপনারা শ্যাডো অবশ্যই কালো রং দিয়ে দিবেন, এবং রঙের মধ্যে একটু স্প্রে করলে দেখবেন রংটা একটু পাতলা হয়ে গেছে। রংটা যখন পাতলা হবে, ওই স্প্রে করা রংটা আপনি তুলির মধ্যে ভালোভাবে ভরাবেন। এখানে আরেকটা বিষয়, এই যে এরকম একটা ন্যাকড়া আপনি কাছে রাখবেন যাতে রং মুছা যায়। তো শ্যাডো কিভাবে দিবেন, শ্যাডোটা হচ্ছে জরুরি বিষয়। এইভাবে প্রথমবার করে রেখে শুধু পানি নেবেন, পানি নিয়ে এটার সাইডে আপনি হচ্ছে এভাবে টান দিবেন, দেখবেন পানিটা ছড়ে গেছে। এটাকে প্রয়োজনে এভাবে অ্যাঙ্গেল করে নিবেন, তাহলে আরো সুবিধা, আপনার জিনিসটা বুঝতে এবং দেখতে আপনার জন্য সুবিধা হবে। তারপর সর্বশেষ, এটা শেষে আপনি এভাবে পানি দিয়ে টান দিবেন, পানি নিয়ে দেখেন একদম ছড়ে গেছে বাস, মানে একদম ঘাড়ো থেকে হালকা পাতলা হয়ে গেছে, মিশে গেছে ক্যানভাসের সাথে। এটা হচ্ছে শ্যাডো। আপনি এইভাবে যখন পুরোটা ক্যানভাসকে এইভাবে আপনি শ্যাডো দিবেন, তখন দেখবেন আপনার লেখাটা একদম সুন্দর, পরিপূর্ণভাবে লেখাটা ভাসবে। এইভাবে আপনার একদম কালারটাকে মিশিয়ে দিতে হবে। তারপরে আপনি আবার পানি নেবেন, তার রং নেবেন। হরফের দুই পাশেই শ্যাডো হবে, তবে নিচের দিকে, হরফের নিচের দিকে আমি যেদিকে দিচ্ছি এটা হচ্ছে নিচের দিকে, এই দিকে একটু বেশি হবে, উপরের দিকে একটু কম। ক্যালিগ্রাফি শিল্পকে নিজের করে যদি আপনি পেতে চান, একদম শিল্প আপনার কথা শুনবে বা শিল্পটাকে আপনি ওইভাবে নিবেন, আমলে নিবেন, তাহলে অবশ্যই মেহনতের বিকল্প নাই। এবং আপনাকে এটা শেখার জন্য প্রাথমিক পর্যায়ে সব ধরনের সরঞ্জাম আপনাকে সংগ্রহ করতে হবে।
আপনারা যখন ক্যানভাসে উল্টা পিঠে রং করবেন, ক্যানভাসে হরফের যখন উল্টা পাশে রং করবেন তখন ক্যানভাসটাকে অবশ্যই ঘুরায় নিতে হবে। যদি আপনারা ক্যানভাসটাকে ঘুরায় না নেন, তাহলে আপনারা আহ, হরফের উল্টা পৃষ্ঠায় রং করতে পারবেন না। এটা আপনার জন্য সুবিধাজনক হবে।
আজকের ক্লাস সময় হয়ে গেছে। শ্যাডো এই পর্যন্তই। শ্যাডো কিভাবে দিতে হয় এটা আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য। ক্যানভাসের রং এবং শ্যাডো এই দুইটা বিষয় কিভাবে ক্লিয়ার করতে হয়, কিভাবে ফিনিশিং দিতে হয়, এটাই আপনাদেরকে জানাইলাম। উপরে এবং নিচে, এখানে দেখেন নিচে শ্যাডো একটু বেশি আছে, উপরে হালকা করে দিলাম। আবার গাঢ় করে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। বাকি ক্যানভাসের শেপ অনুযায়ী, ক্যানভাসের চাহিদা অনুযায়ী, রঙের চাহিদা অনুযায়ী। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আমি আশা করব অবশ্যই আপনারা, আমি এই ক্যানভাসটা তৈরি করে শেষ করে এটা আমি আহ, পুরো ছবিটা আমি গ্রুপে দিয়ে দিব। পুরো ছবিটা আমি গ্রুপে দিয়ে দিব। দিয়ে দিলে আপনারা হচ্ছে বাকি পরিপূর্ণ কাজটা আমি যতটুকু পরিমাণ করছি, যদি আপনারা এতটুকু পারেন তো এতটুকুই করবেন। আর যদি পুরো ক্যানভাসটা, পুরো পেন্টিং এর শ্যাডো দিতে পারেন সেটাও আপনারা করতে পারেন, কোনো সমস্যা নেই। তবে এই ক্যানভাসে অ্যাক্রিলিক কালার পেন্টিং করে আমাকে অবশ্যই হোমওয়ার্ক জমা দিতে হবে। গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুইটাই আমাকে জমা দিতে হবে। যাদের রং নাই তারা দ্রুত রং সংগ্রহ করেন। ভাই দ্রুত আপনারা রং সংগ্রহ করেন, তারপর আপনারা হোমওয়ার্ক গুলো ঠিকঠাক মতো করেন। ঠিক আছে? এতটুকু পরিমাণ আমি আপনাদের কাছে প্রত্যাশা করতেই পারি। যাদের কাছে রং ক্যানভাস কিছুই নাই তারা আপনারা সংগ্রহ করে আপনারা হচ্ছে এই কালার গুলো করার চেষ্টা করেন। যদি আপনি সামনে আগাইতে চান, যদি নিজের জন্য কিছু করতে চান, তাহলে অবশ্যই এটা নিয়ে কাজ করবেন। সবার কাছে দোয়া চাই, ভালো থাকবেন। যদি আপনারা আমাকে কালকে এবং পরশু 2 দিনের ভিতরে যদি হোমওয়ার্ক দেখাইতে পারেন, তাহলে আপনাদের ক্লাসটা আমি এখন তুলি আপনার কয়েক ধরনের এবং কয়েকটা পদের তুলি আছে, কথা বলছেন। সাইজের তুলি আছে, অনেক সাইজের। তো আমি ধরলাম এই বড় তুলিটা নিলাম। বড় তুলিটা নিয়ে আমি এখানে কিছু হরফ লিখবো, দেখে। হুম। তুলি আপনারা কিভাবে ধরবেন? তুলিটাকে আপনারা বাঁশ কলমের মতো অ্যাঙ্গেল করে ধরবেন। 1 এবং 6-এর যে একটা অ্যাঙ্গেল, ওই অ্যাঙ্গেলে আপনারা তুলিটা ধরবেন, ধইরা দেখেন। এই হচ্ছে আলিফ। যে হচ্ছে বা। আপনারা প্রত্যেকটা হরফে আহ, তুলির যে মাপ, বাঁশ কলমের একই মাপ। বাঁশ কলম যদি কেউ ভালোভাবে ধরতে পারে, বাঁশ কলম দিয়ে যদি কেউ লিখে রাখতে পারে, ভালো করে লেখছে, এরকম যদি কেউ থাকে, তাহলে সে তুই ধরার সিস্টেমটা খুব সহজভাবে বুঝবে। আপনার যদি হাতের ক্লিয়ার থাকে এবং আপনি সুবিধা অনুযায়ী দাঁড়িয়ে বা বইসা লিখতে পারেন, তাহলে আপনি একটা নিয়ে একটা হরফ লিখতে পারবেন, এটা কোনো বিষয়ই না। দেখেন আমি এখানে ফা লিখছি একটা নেই। আপনি প্রত্যেকটা হরফ এরকম আপনি একটা নিয়ে লিখতে পারবেন যদি আপনি চেষ্টা করেন। বাকি আপনাকে চেষ্টা করতে হয় ভাই। আপনি যদি চেষ্টাই না করেন, আপনি যদি মেহনত না করেন, তখন আপনি কিছুই সম্ভব না, কিছুই পারবেন না। প্রত্যেকটা হরফ আপনি একদম একটা নিয়ে আপনি লিখতে পারবেন, এটা সম্ভব। আপনাকে ওইভাবে মেহনত করতে হবে। আপনি যদি মেহনত না করেন, তাহলে আপনার দ্বারা সম্ভব না ক্যালিগ্রাফি।
এই তুলিগুলোর মাথা কি বেশি নরম নাকি মোটামুটি শক্ত? তুলির মাথা একদম স্লো নরম। ঠিক আছে, তুলির মাথা একদম স্লো থাকবে, নরম থাকবে। আপনারা যদি ক্যালিগ্রাফি করার জন্য, গ্রাফিতি করার জন্য তুলি খুঁজেন, যদি আমাকে বলেন যে উস্তাদ আমাকে হচ্ছে ভালো তুলি দেন, একটু ভালো তুলি দেন, একটু দাম হোক, তাহলে আমি আপনাদেরকে ভালো তুলি দিব। আর যদি বলেন যে আমার আমার বাজেট এরকম,